ঊনবিংশ শতাব্দীর শেষ লগ্নে কবি রবীন্দ্র লিখেছেন, শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে অস্ত গেল, হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী। আর বিংশ শতাব্দীর 30-এর দশকে কবিগুরু লিখলেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। আর কিশোর কবি সুকান্ত তো লিখেই ফেললেন, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আসলে যুদ্ধ, হিংসা, অস্ত্র এই শব্দ তিনটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবু আশাবাদী কবি শোনায়, হিংসা যেদিন যাইবে দুনিয়া ছাড়ি, সব তরবারি হইবে সেদিন কাষ্ঠের তরবারি। কিন্তু হায়, আজ এই একবিংশ শতাব্দীতেও পৃথিবীর কোনো না কোনো প্রান্তেই এখন আমরা শুনতে পাই যুদ্ধের রণরণি, অস্ত্রের ঝনঝনি। বাতাসে ভেসে আসে বারুদের গন্ধ, গায়ে এসে লাগে রক্তের ছিটা। এমত অবস্থায় বর্তমানকালের সমাজ সচেতন, বাস্তববাদী, জীবন দরদী আমাদের প্রিয় বাঙালি কবি জয় গোস্বামী তার পাতার পোশাক কাব্যগ্রন্থের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শোনালেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। হ্যাঁ, আজ আমরা পড়ব সেই জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি। এখন কবির সংক্ষিপ্ত পরিচয়। কবির জন্ম 1954 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর শহর কলকাতায়। তারপর বাল্যকালে কবি চলে যান নদিয়ার রানাঘাটে। সেখানে বাল্য অবস্থা কিছুদিন থাকার পর সেই সময় তার পিতা মারা যায় এবং তার মাতা ছিলেন প্রধান শিক্ষিকা। প্রথাগত শিক্ষাতে কবি খুব একটা শিক্ষিত হননি। কবি তবু আমাদের প্রিয় লোকশিক্ষক, প্রণম্য কবিকে, প্রণম্য কবির সত্তাকে। এখন চলে আসি কাব্য পরিচয়ে। তার প্রথম কবিতা সিলিং ফ্যান সমসাময়িক কালের 3টি লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। তারপর 1976 খ্রিস্টাব্দে বিখ্যাত দেশ পত্রিকাতে তার কবিতা প্রকাশিত হয়। আর ঠিক তার পরের বছর 1977 খ্রিস্টাব্দে ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ নামে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তারপর ক্রমান্বয়ে রত্নজীব, আলে আহরদ, উন্মাদের পাঠক্রম, প্রথম ভগবান, বিষাদ ও স্বপ্ন, পাগলি তোমার সঙ্গে, ঘুমিয়েছ ঝাউ পাতা, এইসব বিখ্যাত কাব্যগ্রন্থ তিনি রচনা করতে থাকেন। এখন এইসব বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থের কয়েকটি বিক্ষিপ্ত সেরা সেরা পংক্তির কয়েকটি উদাহরণ তোমাদের তুলে ধরি। অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারেনি বলে, হৃদয় ভেসে গেল অলোকানন্দা জলে, খুব তার বিখ্যাত লাইন। এছাড়াও চলে আসি তার এক বিখ্যাত কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণী মাধব, বেণী মাধব তোমার বাড়ি যাব, বেণী মাধব তুমি কি আর আমার কথা ভাবো, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণী মাধব সুলেখাদের বাড়ি, কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি, আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, আলাপ ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো। তোমরা এর আগে হয়তো মাসি পিসি কবিতা পড়ে এসেছো। শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়, চাল তোলো গো মাসি পিসি, লাল গোলা বন গায়। আবার একাদশ শ্রেণীতে পড়বে বিখ্যাত নুন কবিতা, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। তার আরেক বিখ্যাত কবিতা টিউটোরিয়াল, তোমাকে পেতেই হবে 90 বা 90-এর বেশি, তোমাকে হতেই হবে একদম প্রথম। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি গাড়ি, বাবা মারা ছেলে মেয়েদের নিতে আসে, দেখতে পাস না মন থাকে কোন দিকে, ওই মেয়েগুলোর দিকে? না না বাপি, আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে,
নানাব্যাপী পড়ার কথায়। এছাড়াও তার আরেক বিখ্যাত কবিতার কথা বলতেই হয়, মালতীবালা বালিকা বিদ্যালয়, ছাড়াও মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না যা, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে। সে বলল সত্যি লিখবি? বেশ তাহলে মস্ত করে লিখতে হবে, লিখেই কিন্তু আমায় দেবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটোবেলার মেঘের মাঠে, গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম, এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি সেই মেঘবালিকা, তুমি কি সেই, তুমি আমায় লেখার কথা বলেছিলে? সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝেলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নকামাই পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল দূরে কোথায় খরস্রোতায়। অনেক বড় কবিতা, এই পর্যন্তই থাক। এ তো কিছু তার উল্লেখযোগ্য কবিতার দৃষ্টান্ত আমরা শুনলাম। এরপর আমরা চলে আসি তার অন্যান্য পরিচয়ে। তিনি দেশ পত্রিকার সম্পাদক হয়েছিলেন, এছাড়াও ঔপন্যাসিক হিসেবেও তার খ্যাতি আছে। যারা বৃষ্টিতে ভিজেছিল নামে তিনি একটি কাব্যধর্মী উপন্যাস রচনা করেছেন, অসাধারণ। এছাড়াও সেই সব শিয়ালেরা আরেক উপন্যাস। প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন, আমার রবীন্দ্রনাথ হলো তেমনই একটি বিখ্যাত প্রবন্ধ। এছাড়া তিনি অনেক পুরস্কার লাভ করেছেন, বঙ্গবিভূষণ থেকে শুরু করে আনন্দ পুরস্কার 1990 খ্রিস্টাব্দে, ঘুমিয়েছো ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য, বাংলা আকাদেমি পুরস্কার বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা কাব্যগ্রন্থের জন্য 1997 খ্রিস্টাব্দে, আর পাগলি তোমার সঙ্গে জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার 2000 খ্রিস্টাব্দে। এই তো গেল পুরস্কার অন্যান্য পরিচয়ের কথা। এরপর আসি কবিতার পটভূমিতে। রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। এখনো পর্যন্ত পৃথিবীতে যতটা ইতিহাস লেখা হয়েছে তার অর্ধেকেরও বেশি ইতিহাস অস্ত্রের ইতিহাস, অর্থাৎ ক্ষমতার ইতিহাস, ক্ষমতা দখলের ইতিহাস, ক্ষমতার কেন্দ্র বিকেন্দ্রীকরণের ইতিহাস। কথাই বলে অস্ত্র যার ক্ষমতা তার। একদিন মানুষ অস্ত্র বানিয়েছিল আত্মরক্ষার তাগিদে, আর আস্তে আস্তে মানুষ সেই অস্ত্রকে পরিণত করলো মারণাস্ত্রে। আর আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেই মারণাস্ত্র থেকে দিন দিন মানুষ মেতে উঠেছে আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম মারণাস্ত্র বানাতে। যেসব মারণাস্ত্রের প্রয়োগে মুহূর্তের মধ্যেই এই সাজানো পৃথিবীর সাজানো সংসার একেবারে ধূলিসাৎ হয়ে যেতে পারে, চারিদিকে শূন্য খাকা হয়ে যেতে পারে যদি আমরা এইভাবে অস্ত্রের প্রয়োগ করতেই থাকি। সেই জন্য কবি আমাদের চিন্তায় চেতনায় আঘাত দিতে চেয়েছেন, বলতে চেয়েছেন অস্ত্রের আগ্রাসনের বিরুদ্ধে অস্ত্রের ব্যবহার নয়, অস্ত্রকে প্রতিহত করতে হবে গান দিয়ে। সেই জন্য বর্তমান যুগ যন্ত্রণার কথা তিনি এই কবিতায় এক সামাজিক দায়বদ্ধতার জন্য তুলে ধরেছেন, এক ইতিবাচক এসোনা নিয়ে, এবং কবিতাটি হয়ে উঠেছে যুদ্ধবিরোধী কবিতা। অস্ত্রবান মানুষ সবসময় অস্ত্রের প্রয়োগের জন্য উন্মুখ থাকে এবং জল স্থল অন্তরিক্ষ চিন্তা চেতনা সব জায়গায় সে প্রভাব বিস্তার করতে থাকে তার অস্ত্রের সাহায্যে ভয় দেখিয়ে সে হিংসার চর্চা করে। এই অবস্থায় কবি সেই সব যুদ্ধবাজ ক্ষমতাবাজ অস্ত্রবাজ মানুষ তথা দেশনায়ক তথা শাসকদের এক মানবতার মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছেন, যে মানবতার আবেগাস্ত্রটি হলো গান। তাহলে অস্ত্র মারণাস্ত্র আবেগাস্ত্র, সেই আবেগাস্ত্র হলো গান।
আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। এই পটভূমির উপর দাঁড়িয়ে আছে কবিতাটি। এই তো গেল কবিতার পটভূমি। এরপর আসি নামকরণে। সৃষ্টির ললাটে স্রষ্টার সংক্ষিপ্ততম চিহ্নায়নে নামকরণ। আর নামকরণের মধ্যেই আত্মগোপন করে থাকে ইঙ্গিতায়িত বক্তব্যটি। স্বাভাবিকভাবেই কবি যথেষ্ট চিন্তা ভাবনা সহকারে তার রচিত বিষয়বস্তুর নামকরণ করে থাকেন। এক্ষেত্রেও তাই হয়েছে, এবং নামকরণটি একই সাথে বিষয়ধর্মী ও ব্যঞ্জনাধর্মী। কীভাবে বিষয়ধর্মী ও ব্যঞ্জনাধর্মী হয়েছে একটু বিশ্লেষণ করি। মূলত দুটো শব্দ রয়েছে, অস্ত্র আর গান। অস্ত্রের বিরুদ্ধে রাখা হয়েছে গানকে। দুটো সম্পূর্ণ আলাদা আলাদা বস্তু বা ভাব, যাই বলি, সদৃশ নয়, বিসদৃশ দুটোই। তা সত্ত্বেও কবি দুটোকে একই পংক্তিতে একই সারিতে বসাতে চেয়েছেন। কিভাবে? অস্ত্র কি করে? হিংসা ছড়ায়, রক্ত ঝরায়, মৃত্যু ঘটায়। গান কি করে? হৃদয় থেকে হৃদয়ে সঞ্চারিত হয় এবং মানুষকে ভালোবাসার মন্ত্রে উজ্জীবিত করে, দীক্ষিত করে। অস্ত্র থাকে হাতে, গান থাকে মুখে বা কণ্ঠে। অস্ত্র ধরতে শেখায় শয়তানি বুদ্ধি, গান গাইতে শেখায় হৃদয়। অস্ত্র প্রাণ সংহার করে, প্রাণ সংশয় করে, প্রাণ নিয়ে খেলা করে, ছিনিমিনি খেলে। আর গান কি করে? প্রেরণা যোগায়, ভালোবাসার মন্ত্রে মানুষকে দীক্ষিত করে এবং সেই ভালোবাসা সুরলহরী ছড়িয়ে দেয় তরঙ্গের আকারে হৃদয় থেকে হৃদয়ে, মানুষের মন থেকে মননে, অন্তর থেকে অন্তরে। সেই কারণে কবি সেসব যুদ্ধবাজ, অস্ত্রবাজ মানুষের বিরুদ্ধে স্থাপন করতে চেয়েছেন গানকে। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। গানই পারে প্রাণে নতুন প্রাণের সঞ্চার করতে, প্রাণে প্রাণে প্রাণের চেতনা জাগাতে। সেই জন্য কবি আধুনিক অস্ত্রবাজ মানুষদের বিপরীতে স্থাপন করে দিয়েছেন সঙ্গীত তথা গানকে, এবং নামকরণটি হয়ে উঠেছে একেবারেই সর্বাঙ্গ সুন্দর ও সার্থক। এরপর আমরা চলে আসি কবিতাটির বিশ্লেষণে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। অস্ত্র শব্দের অর্থ হাতিয়ার বা আয়ুধ। একসময় মানুষ অস্ত্র ব্যবহার করেছে আত্মরক্ষার তাগিদে, কিন্তু আস্তে আস্তে অস্ত্রকে মানুষ ব্যবহার করেছে তার ক্ষমতায়নের কাজে, হিংসার কাজে এবং তার শক্তি মদমত্ততা দেখানোর কাজে। স্বাভাবিকভাবেই অস্ত্র থাকলে তার ব্যবহার করতে ইচ্ছা জাগায় স্বাভাবিক, এবং অস্ত্রধারী মানুষ অস্ত্রহীন মানুষদের ভীত সন্ত্রস্ত করে তাদের সর্বস্ব কেড়ে নিতে পারে, তাদের একেবারে নিঃস্ব, সর্বশান্ত, সর্বহারা করে দিতে পারে। আর এই বিশ্বজুড়ে এখন চলছে সেই অস্ত্রেরই খেলা। পৃথিবীর বেশিরভাগ দেশই বিপুল বিপুল পরিমাণ অর্থ এবং সম্পদ বিনিয়োগ করছে সেই অস্ত্র বানানোর জন্য, মানবতার থেকে সরে আসছে। কবি সেই জন্য মানবতার মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছেন সমগ্র বিশ্ববাসীকে এবং উদাত্ত আহ্বান জানিয়েছেন, যে অস্ত্র ধ্বংসের জন্ম দেয়, যে অস্ত্র প্রাণ সংশয় করে, প্রাণ সংহার করে, সেই অস্ত্র ফেলতে হবে। সেই অস্ত্রকে কোথায় স্থান দিতে হবে? অস্ত্র রাখো পায়ে। পায়ে বলার কারণ, পায়ে আমরা কি করি? তুচ্ছাতি তুচ্ছ বস্তুকে আমরা পায়ের নিচে স্থান দিই। যে অস্ত্রকে আধুনিক সমাজ সভ্যতা এত বেশি গুরুত্ব দিয়েছে বা দিচ্ছে, কবি সেই অস্ত্রকে গুরুত্বহীন করে তাকে পায়ের নিচে পদদরিত করতে বলছে, পায়ের নিচে মাড়িয়ে চলতে বলছে। তার স্থান কখনোই হাতে নয়। হাত মানব বন্ধনের জন্য, মানব শৃঙ্খলের জন্য আরও বেঁধে বেঁধে থাকি, হাতে হাত বাড়িয়ে থাকি, কিন্তু সেই হাত কখনো যেন অস্ত্র ধরে কলুষিত না হয়। সেই জন্য কবি বারবার আহ্বান জানাচ্ছেন, অস্ত্র হাতের পরিবর্তে রাখো, পায়ের নিচে মাড়িয়ে দাও। আমি এখন হাজার হাতে পায়ে
দুভাবে তাৎপর্য বিশ্লেষণ করা যাবে লাইনটির। আমি অর্থাৎ ব্যক্তি আমি, এই ব্যক্তি আমি তো হাজার হাত পা থাকতে পারে না, দুটো হাত পা, কিন্তু এই ব্যক্তি আমি অসংখ্য বিশ্ব আমিতে যদি ছড়িয়ে যায় তখন হাজার হাজার হাত পা, অর্থাৎ ব্যক্তি আমির এই শুভ চিন্তা, শুভ বোধ, এই বিবেক যদি ছড়িয়ে পড়ে, অস্ত্রহীনতার, অস্ত্র ফেলার, অস্ত্র বর্জন করার চিন্তা যদি ব্যক্তি আমি থেকে ছড়িয়ে পড়ে অসংখ্য আমির মধ্যে, তখনই তা হয়ে গেল হাজার হাতে পায়ে। আবার যদি আমরা শুধু ব্যক্তি আমি ধরে থাকি, তাহলে আমি কি করব? আমার সমস্ত প্রকার চিন্তা চেতনা দ্বারা আমি চেষ্টা করব অস্ত্রকে বিসর্জন দিয়ে নিরস্ত্রভাবে জীবন কাটাতে, ভালোবাসার মন্ত্রে উজ্জীবিত হয়ে হিংসা বিদ্বেষ দূর করে সর্বশক্তি প্রয়োগ করব আমি, যে কোনো প্রকারে আমি যেন অস্ত্র ত্যাগ করতে পারি। আমি এখন হাজার হাতে পাই, এগিয়ে আসি, উঠে দাঁড়াই, আমার এই চিন্তা চেতনা সঞ্চারিত হোক মানুষের মধ্যে, এগিয়ে আসি, যে অবস্থাতে আছি, যে অস্ত্র খেলায় মেতে আছি, সেই অস্ত্র খেলা থেকে যেন বিরত থেকে নতুন চিন্তা চেতনায় উদ্বুদ্ধ এগিয়ে এসে উঠে দাঁড়ায়, এবং আমার এই শুভবুদ্ধির চিন্তা চেতনার কথা যেন সকলে জানতে পারে। এগিয়ে আসি, উঠে দাঁড়ায়, হাত নাড়িয়ে বুলেট তাড়ায়। বুলেট হচ্ছে কার্তুজ বা গুলি। বুলেট কখনো হাত দিয়ে তাড়ানো সম্ভব নয়, তার জন্য চাই বুলেট প্রুফ জ্যাকেট বা আরও উন্নত কিছু বর্ম, যেটা অস্ত্রের পাশাপাশি এটাও বানিয়ে চলেছে আধুনিক সমাজ সভ্যতার ধারক বাহক এক শ্রেণীর মানুষ। কিন্তু কবি বলতে চেয়েছেন অস্ত্রকে প্রতিরোধ করার জন্য কোনো বুলেট প্রুফ নয়, বুলেট প্রুফ কোনো পোশাক নয়, কোনো বর্ম নয়, অস্ত্রকে প্রতিহত করব সংঘবদ্ধ শক্তির দ্বারা, সম্মিলিত শক্তির দ্বারা। সেটাকেই কবি বোঝাতে চেয়েছেন হাত নাড়িয়ে বুলেট তাড়ায়। ঠিক যেমনভাবে বেয়নেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। বেয়নেট অর্থাৎ বন্দুক শক্তি, বন্দুকের শক্তি অনেক বেশি, বুর্জুয়াদের শক্তি অনেক বেশি, কিন্তু সম্মিলিত শ্রমজীবী কৃষিজীবী মানুষের যে হাতিয়ার, কাস্তের দ্বারা যদি তারা সংঘবদ্ধ হয়ে ওঠে, তখন সেই পেশি শক্তি বা যারা আধুনিক মারণাস্ত্রের শয্যায় সজ্জিত শক্তি, তারা ভয় পেতে বাধ্য। কবিও ঠিক সেই রকম বলতে চেয়েছেন এখানে। অস্ত্রবাজদের ভীত সন্ত্রস্ত হতে হবে, যে হাত দিয়েই আমরা সংঘবদ্ধভাবেই আমরা মোকাবিলা করব সেই অস্ত্রবাজদের। গানের বর্ম আজ পরেছি গায়ে। সাধারণত গুলিগোলার হাত থেকে বাঁচার জন্য বর্মের প্রয়োজন, কিন্তু কবি বলতে চেয়েছেন প্রচলিত বর্ম নয়, কবি এক নতুন বর্ম পরিধান করেছেন, যে বর্মের নাম গানের বর্ম, অর্থাৎ ভালোবাসার বর্ম। যে বর্ম অস্ত্র ত্যাগ করতে শেখায়, যে বর্ম হিংসা দূর করতে শেখায়। তাহলে গানের বর্ম হলো যে কোনোরূপ যুদ্ধংদেহী মনোভাব নয়। আমি যদি বর্ম পরে থাকি, তখন আমারও ইচ্ছা হবে যুদ্ধ করতে। বর্ম পরিধান করা অস্ত্র ধরারই একটি প্রক্রিয়া মাত্র। সেই কারণে কবি বলতে চেয়েছেন অস্ত্রের আগ্রাসন অস্ত্র দিয়ে নয়, অস্ত্রের আগ্রাসন বন্ধ করতে হবে গান দিয়ে, ভালোবাসার মন্ত্রে। হিংসা দিয়ে হিংসা জয় নয়, ভালোবাসার মন্ত্রে উজ্জীবিত করতে হবে। অস্ত্র জল্লাদরা তবেই একদিন বন্ধ করবে তাদের অস্ত্র নিয়ে ভয়ভীতি। এই তো গেল প্রথম স্তবক। এরপর আসি দ্বিতীয় স্তবকে। গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো, কিন্তু সমস্যা হলো এই অস্ত্র সাগরে ভেসে থাকতে থাকতে চারিদিকে শুধু অস্ত্রেরই কোলাহল, চারিদিকে শুধু অস্ত্রেরই দাপাদাপি। এমত অবস্থাতে যদি আমাকে বাঁচতে হয়, কিন্তু সেখানে গানের সম্বল হচ্ছে খুবই কম। একটা দুটো গান নিয়ে কিভাবে এই অস্ত্র সাগরে বেঁচে থাকা সম্ভব? না, কবি সুন্দর একটা উপমা দিয়েছেন। একজন জলে ডুবন্ত মানুষ যখন জলে ভেসে যাচ্ছে, সে যেমন
সামান্য যা কিছু আসে সেটাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায়। যদি একটা খড়কুটো ভেসে আসে সেটাও তার মধ্যে তখন বাঁচার একটা আশা যোগায়। ঠিক সেই রকম অস্ত্র সাগরে নিমজ্জিত থাকতে থাকতে আমরাও যে একটা দুটো ভালোবাসার গান আছে, সেই গানকে অবলম্বন করেই আমরা এই অস্ত্র সাগর থেকে উতরে যাব। অস্ত্র সাগরে অস্ত্র দিয়ে নয়। সেই জন্য কবি বলতে চেয়েছেন গান তো জানি একটা দুটো, অর্থাৎ এই কম সংখ্যক গানের মধ্যেও বেঁচে থাকা সম্ভব। রক্তমুছি শুধু গানের গায়ে, রক্তমুছি গানের গায়ে। গানের এমন এক সম্মোহনী ক্ষমতা, এমন তার সুরমূর্ছনা, এমন তার সুরলোহরী, এমন তা মানুষের হৃদয়গ্রাহী, মননগ্রাহী। গান কি করতে পারে? হিংসা বিদ্বেষ দূর করতে পারে। সেই জন্য আমার মনে যত কিছু হিংসা বিদ্বেষ জমা হয়ে আছে, যত কিছু আমার রক্তপাত ঘটাবার ইচ্ছা আমার মন এবং মননে বাড়তে চলেছে, যদি সব কিছু আমি ভালোবাসার মন্ত্রে গানের কাছে সমর্পণ করি, তাহলে আমিও হিংস্র থেকে ভালোবাসার দিকে এগিয়ে যেতে পারবো। তাই রক্তমুছি শুধু গানের গায়ে, অর্থাৎ গানের এক অসীম ক্ষমতা রয়েছে হিংসা দূরীকরণের। কবি সেটাকেই বলেছেন রক্তমুছি শুধু গানের গায়ে। মাথায় কত শকুন বা চিল। শকুন বা চিল হলো পক্ষী বিশেষ। এই দুটি পাখির বিশেষ বৈশিষ্ট্য কি না, এরা অনেক উঁচুতে উড়তে থাকে, কিন্তু এদের নজর থাকে নিচে এবং খুব তীক্ষ্ণ দৃষ্টি। উপর থেকে এরা লক্ষ্য থাকে নিচের ভাগাড়ের দিকে, মৃত পশুর দিকে। ঠিক সেই রকম সমাজের যারা ক্ষমতাবাজ যুদ্ধবাজ যারা মানুষ, তারা থাকে সমাজের খুব উঁচুতলায় এবং সেখান থেকে তাদের নজর নিচুতলার সাধারণ মানুষের দিকে, কিভাবে তাদের শোষিত বঞ্চিত করা যায় তারই চিন্তা করতে থাকে। যেমন চিল শকুনের রয়েছে নখর, ঠিক সেই রকম ওই ক্ষমতালোভী মানুষগুলোর রয়েছে অস্ত্র। সেই অস্ত্রের ভয়ে ভীত করে সাধারণ অস্ত্রহীন মানুষকে তারা ভীত সন্ত্রস্ত করে তাদের সর্বস্ব কেড়ে নিতে চায়। তাহলে এই চিল শকুনদের হাত থেকে বাঁচার উপায়ে কবি কি বলেছেন না, আমার তো শুধু একটা কোকিল। এই চিল শকুন, অসংখ্য চিল শকুনের বিপরীতে কবি স্থাপন করতে চেয়েছেন একটা কোকিল। কোকিল হলো সেই শুভবোধ আমাদের মধ্যে, সেই বিবেকবোধ, যে বিবেকবোধ যদি আমাদের মধ্যে জাগরিত হয়, তখন আমরা ক্ষমতার মদমত্তে অস্ত্রের মদমত্তে আমোদিত না হয়ে আমরা ভালোবাসার মন্ত্রে দীক্ষিত হব। কোকিল যেমন বসন্তের প্রতীক, যেমন নতুন প্রাণের সঞ্চার করে, নতুন যৌবনের গান গায়, ঠিক সেই রকমভাবে একটা কোকিলেই পারে এই চিল শকুনের বিপরীতে প্রতিরোধ হিসাবে দাঁড়াতে। কোনো অস্ত্র দিয়ে নয়, কোনো বর্ম পরে নয়, ভালোবাসার মন্ত্রে দীক্ষিত হয়ে। আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র পায়ে। গান আমাদের কথা সীমিত, কিন্তু সীমিত কথা দিয়ে আমরা অসীম সংখ্যক সঙ্গীত সৃষ্টি করতে পারি। ঠিক সেই রকম একটা কোকিল, কিন্তু অসংখ্য কৌশল আমাদের উদ্ভাবন করতে হবে সেই যুদ্ধবাজ ক্ষমতালোভী মানুষের হাত থেকে বাঁচার জন্য। একটা কোকিল, কিন্তু গান বাঁধবে সহস্র উপায়ে, অর্থাৎ অশুভ শক্তির কাছ থেকে বাঁচার জন্য আমাদের অসংখ্য কৌশল অবলম্বন করতে হবে, তবেই আমরা অশুভ শক্তিকে পরাজিত করতে পারব। এই তো গেল দ্বিতীয় স্তবক। এরপর আসি তৃতীয় স্তবকে। অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে। প্রথমে ছিল অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, এখানে লাইনটা একটু পরিবর্তিত হয়েছে, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, কিন্তু মূল অর্থ একই আছে। বর্ম খুলে দেখো আদৌড় গায়ে। এখানে কবি বর্ম পরিধানের কথা বলেছিলেন, সেটা ছিল গানের বর্ম, প্রচলিত যুদ্ধাস্ত্র আটকানোর বর্ম নয়, গানের বর্ম, ভালোবাসার বর্ম। আর এখানে কবি বলছেন বর্ম খুলে দেখো আদৌড় গায়ে। আর এখানে যে বর্ম খোলার কথা বলা হয়েছে, একদিকে যেমন যুদ্ধাস্ত্রের বর্ম, যুদ্ধাস্ত্র প্রতিরোধের বর্ম, আর একদিক থেকে হচ্ছে লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ এইসবের বর্ম। যদি এই বর্মটা আমরা খুলে ফেলতে পারি, তাহলে পৃথিবী আমাদের কাছে অনেক বেশি সুন্দর হয়ে যাবে। বর্ম খুলে দেখো আদৌড় গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক।
গান দাঁড়ালো ঋষি বালক বলতে আমরা জানি তপবন কেন্দ্রিক যে জীবন ছিল মুনি ঋষিদের, সেখানে তারা বন্য হিংস্র পশুর সাথেই বসবাস করত, কোনো হিংসা ছিল না। আমরা শকুন্তল উপাখ্যানে দেখি শকুন্তলার পুত্র ভরত সিংহ শিশু নিয়ে খেলা করছে, কারণ সে তো অস্ত্র দিয়ে তাকে বশ করেনি। কিন্তু যদি আমরা অস্ত্র দিয়ে সিংহ শিশুকে ধরতে যাই তখন সিংহ শিশু আমাদের তেড়ে আসতে পারে। তাহলে অস্ত্র দিয়ে কখনোই হিংসাকে বন্ধ করা যায় না, অস্ত্র হিংসাকে বন্ধ করতে হয় ভালোবাসা দিয়ে। গান দাঁড়ালো ঋষি বালক। আবার বালক কৃষ্ণের একটা প্রতিরূপ ফুটে উঠতেও পারে এখানে। এটাও বলা যেতে পারে যে বালক কৃষ্ণ যেমন সৌন্দর্যের আধার, মাথায় ময়ূর পালক গোঁজা, যেমন সে সব কিছু ত্যাগ করে, অর্থাৎ আধুনিক সভ্যতার লোভ, মায়া, মোহ, অহংকার, হিংসা সব ত্যাগ করে যদি মনকে আমরা সুন্দর করি এবং সেই সুন্দরের প্রতীক স্বরূপ যদি মাথায় একটা ময়ূর পালকের কথা বলা হয় যদি ধারণ করতে পারি, তাহলে আমাদের মনের মধ্যে বা আমাদের চারপাশে এই পৃথিবীতে হিংসা থাকবে না। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক। যেমন কোকিল আর চিল এই দুটো পাখি রয়েছে মাংসাশী, নখরযুক্ত, অত্যাচারী প্রতীক, ঠিক তার বিপরীতে রয়েছে কোকিল এবং ময়ূর। কোকিল হচ্ছে সুকণ্ঠের অধিকারী আর ময়ূর হচ্ছে সৌন্দর্যের অধিকারী। তাহলে আমরা যদি চিল শকুনের বৈশিষ্ট্য ত্যাগ করে কোকিল ময়ূরের বৈশিষ্ট্য গ্রহণ করতে পারি, তবেই জীবন হবে সুন্দর। মাথায় গোঁজা ময়ূর পালক তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে। গানের এমন এক সম্মোহনী ক্ষমতা, তার এমন সুরমূর্ছনা, এমন তার সুরলহরী যেটা সীমাবদ্ধ থাকে না কোনো জায়গায়। সেটা প্রান্ত থেকে প্রান্তরে, দূর থেকে দূরান্তরে ছড়িয়ে পড়ে গান, এক হৃদয় থেকে আর এক হৃদয়ে, এক প্রাণ থেকে আর এক প্রাণে, এবং নব নব প্রাণকে জাগিয়ে দিতে পারে সঙ্গীত। সঙ্গীতের সেই জাদুকরী ক্ষমতা আছে। নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। এবং কবি বারবার উদাত্ত আহ্বান জানাচ্ছেন যে এই অস্ত্র আমাদের ফেলতে হবে, অস্ত্রকে পায়ের নিচে রাখতে হবে। তাছাড়া এই মারণাস্ত্রের খেলায় যদি আমরা মেতে উঠি তাহলে এই সুন্দর ধরা একদিন শ্মশান ভূমিতে পরিণত হবে। এরপর আসি মূল কথাতে। অস্ত্রের আস্ফালন, অস্ত্রের আগ্রাসন দিয়ে নয়। অস্ত্র কখনো কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তথা বিবেক সম্পন্ন সমাজ মানসিকতার চিন্তা চেতনায় শান্তি ও মাঙ্গলিকতার প্রক্রিয়া হতে পারে না। অস্ত্র মানুষকে করে তোলে ক্ষমতালোভী, অত্যাচারী, দাম্ভিক, বিদ্বেষপরায়ণ, সর্বোপরি যুদ্ধবাজ। প্রবলের অত্যাচার দমন করতে হলে প্রয়োজন সম্মিলিত শক্তি, আর গানই পারে মানুষকে সংঘবদ্ধ করতে, সম্মিলিত করতে, একত্রিত করতে, ধ্বংসের হাত থেকে বাঁচাতে, সত্যম, শিবম, সুন্দরমের মন্ত্রে দীক্ষিত করতে, মানুষকে প্রাণময় ও প্রাণবন্ত করতে সঙ্গীতের সেই অসীম শক্তি রয়েছে। এরপর আসি কবিতার টুকিটাকি কয়েকটা বিষয়ে। এটি পাতার পোশাক কাব্যগ্রন্থে 55টি কবিতা রয়েছে। এটি হলো 20 সংখ্যক কবিতা। এই কবিতার মোট চরণ সংখ্যা রয়েছে 18টি এবং স্তবক সংখ্যা রয়েছে 3টি। প্রথম স্তবক 5 চরণের, দ্বিতীয় স্তবক 6 চরণের, তৃতীয় স্তবক 7 চরণের। অস্ত্র শব্দটি কবি ব্যবহার করেছেন 6 বার, গান শব্দটি ব্যবহার করেছেন 7 বার, অস্ত্র ফেলো শব্দটি ব্যবহার করেছেন 3 বার। ব্যাকরণে আসি। সমাস। খড়কুটো, খড়ের কুটো, সম্বন্ধ তৎপুরুষ। ঋষি বালক, যিনি ঋষি তিনি বালক, সাধারণ কর্মধারয়। দেশ গায়ে, দেশ ও গায়ে দ্বন্দ্ব সমাস। ময়ূর পালক, ময়ূরের পালক, সম্বন্ধ তৎপুরুষ সমাস। এরপর আছে কারক।
গান, গান তো জানি একটা দুটো, গান কি জানি, গান কর্মকারকে শূন্য বিভক্তি। অস্ত্র কি রাখো, অস্ত্র রাখো, অস্ত্র কর্মকারকে শূন্য বিভক্তি। নদীতে দেশ গায়ে, নদীতে কোথায়, অধিকরণ কারকে তে বিভক্তি। হাত, হাত নাড়িয়ে বুলেট তাড়ায়, কি নাড়িয়ে, হাত কর্মকারকে শূন্য বিভক্তি। বর্ম, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কি, বর্ম কর্মকারকে শূন্য বিভক্তি। এই কবিতার কথক কবি স্বয়ং। আজ এই পর্যন্তই, ভালো থেকো।